ধীমান সেন লোকজন নিয়ে বস্তি দখল করতে চলে আসে, যেখানে সে গণেশকে বলে যে আপনার বাড়িটা এখন আমার হয়ে গেছে, এই বাড়িটা আপনাকে ছাড়তে হবে। গণেশ বলে আমি কোনো কাগজে সাইন করিনি, আমার বাড়িটা আপনার হতে পারে না। ভজন প্রমাণ দেখালে গণেশ বলে এটা আমার সিগনেচার নয়। ধীমান বলে সেটা তো কোর্টে প্রমাণ হবে, যে জিনিসটাতে আমার নজর পড়ে সেটা আমি নিজের করেই ছাড়ি, তাই চুপচাপ আপনি বস্তিটা খালি করে দিন। ঠিক ওই মুহূর্তে গীতা সেখানে এসে হাজির হয় আর ধীমান সেন আর ভজনকে উচিত জবাব দিতে শুরু করে। ভজন বলে এটা তোর কোর্ট নয় যে মুখ চালিয়ে সব কিছু জিতে নিবি, এই দেখ প্রমাণ আছে, বস্তি দখল হবে, আজকে তুই কিছুই করতে পারবি না। তারপর ভজন তার গুন্ডাদেরকে জোর করে গণেশের ঘর দখল করতে বললে গীতা তাদের সামনে লাঠি নিয়ে রুখে দাঁড়ায় আর বলে যে এক পা এগোলে তোদের কেউ আর নিজের পায়ে চলার যোগ্য থাকবে না। তারপরও তারা বস্তি দখল করতে গেলে গীতা প্রচণ্ড রেগে গিয়ে এক একটা গুন্ডাকে মেরে তাদের অবস্থা ভীষণভাবে খারাপ করে দেয়। তারপর গীতা রুদ্ররূপ ধারণ করে যেখানে একদিকে ধীমান সেনকে কড়া জবাব দিয়ে ওখান থেকে চলে যেতে বলে, অন্যদিকে ভজনের গালে টেনে একটা চড় মেরে ভজনের জায়গাটা তাকে দেখিয়ে দেয়। তারপর তারা দুজনেই ওখান থেকে চলে যায়। গণেশ গীতাকে বলে যে বাড়ির দলিলের মধ্যে গিনির সিগনেচার ছিল। গীতা রেগে গিয়ে সঙ্গে সঙ্গে গিনিকে ফোন করে বলে যে বাড়ি বিচার জন্য তুই ধীমান সেনের কাছে কত টাকা নিয়েছিস, তোর লজ্জা করে না এই বুড়ো বয়সে বাবাকে ঘর ছাড়া করার চেষ্টা করছিস তুই? গিনি বলে মা বাবাকে বৃদ্ধাশ্রমে চলে যেতে বল, যত টাকা লাগে আমি দেব। গিনি বলে আমি 1 কোটি টাকা নিয়েছি, ওই বাড়িটা দখল হবেই, তুই কিচ্ছু করতে পারবি না, ওখানে আমার ডুপ্লে তৈরি হবে, বাড়ি ছাড়তে হবে। ভেবে গণেশ ইমোশনাল হয়ে পড়লে গীতা বলে যে বাবা তুমি ভেবো না, কোর্টের মধ্যে ওই ধীমান সেনকে লেজ তুলে পালাতে হবে, ওদের এমন অবস্থা করব আমি ওরা ঘর দখল করা ভুলে যাবে। সকালবেলা মেহেক ডাইনিং টেবিলে ব্রেকফাস্ট সাজালে ওই মুহূর্তে অঙ্কিত সেখানে চলে আসে। মেহেক বলে তুমি কেন এখানে এসেছো, কেউ দেখে ফেললে সমস্যা হয়ে যাবে। অঙ্কিত বলে আমি বাড়ির জমাই, ঘরের মধ্যে চুপচাপ বসে থাকতে পারবো না। মেহেক বলে প্লিজ তুমি এমনি করো না, একটু পর আমি তোমার কাছে খাবার নিয়ে যাব। অঙ্কিত মেহেককে একটা শাড়ি দিয়ে বলে তাহলে তুমি এই শাড়িটা পরে আমার কাছে আসবে, দুজনে মিলে রোম্যান্স করব। ওই টাইমে কৃপান মেহেককে ডাকলে মেহেক ঘাবড়ে যায় আর অঙ্কিতকে তৎক্ষণাৎ ওখান থেকে যেতে বলে। মেহেক বলে কৃপান তো এদিকেই আসছে, তুমি এবার কোথায় যাবে, কি করে তোমাকে লুকাবো, এবার তো ফেঁসে যাব, এই শাড়িটাই আমাদেরকে বাঁচাতে পারে। তারপর কৃপান সেখানে চলে আসে, কিন্তু অঙ্কিত শাড়িটা পরে সাইডে দাঁড়িয়ে থাকে আর কৃপান মেহেককে রোম্যান্টিক কথা বললে কথাগুলো শুনে অঙ্কিতের রাগ হয়। তারপর কৃপান যখন অঙ্কিতকে দেখতে পায় আর মেহেককে জিজ্ঞেস করে যে এই মেয়েটাকে, মেহেক বলে উনি হচ্ছে কাজের মাসি। কৃপান বলে এত লম্বা মাসি তো কোনোদিন দেখিনি। তারপর কৃপান বলে যে মাসিটার গলাটাও তো পুরুষের মতো কেন মনে হচ্ছে, অদ্ভুত টাইপের মাসি। অঙ্কিতকে বাঁচানোর জন্য মেহেক বলে আমার শরীর খারাপ করছে, তুমি প্লিজ এখান থেকে চলো, কিন্তু কৃপান বারবার মাসিটার ব্যাপারেই তাকে জিজ্ঞেস করতে থাকে।